জীবনে প্রথম ফ্লাইটে বা প্লেনে ওঠার অভিজ্ঞতা, তাও আবার একা। যদিও ট্রিপটা ছিল একদম আনসার্টেন বা আনপ্ল্যান্ড। কিভাবে একা ট্রাভেল করলাম, কিরকম এক্সপিরিয়েন্স হলো, কোন এয়ারলাইন চুজ করেছিলাম, সবটাই আজকে শেয়ার করবো। সো প্রথম থেকে শেষ অব্দি পুরো ভ্লগটা দেখতে থাকো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দিনটা আজকে 21শে মে, বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে সকাল 7টা, আর আমার ফ্লাইটের টাইম রয়েছে সকাল 11টা 10। তো রেডি হয়ে সকাল 8:30টার মধ্যে আমি বেরিয়ে পড়েছি। আমার ক্যাব আগে থেকেই উবেরে রিজার্ভ করা ছিল। যাচ্ছি আমি কলকাতা টু ব্যাঙ্গালোর। আমার সাথে আমার মা রয়েছে, আমাকে এয়ারপোর্টে সি অফ করতে যাচ্ছে। আমার মতো তোমরাও কিন্তু উবেরে ডেট অ্যান্ড টাইম দিয়ে ক্যাব আগে থেকে রিজার্ভ করে রাখতে পারো। সঠিক সময়ে তোমার ক্যাব চলে আসবে তোমাকে নিতে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এন্টার করলাম এয়ারপোর্ট এরিয়াতে। চলে এসেছি আমি আমাদের কলকাতা এয়ারপোর্টে, যেটা আমার বাড়ি থেকে অলমোস্ট 15 থেকে 20 মিনিটের রাস্তা। আমি এয়ারপোর্টের একদমই কাছে থাকি। তো চলে এসেছি আমি নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে। ডোমেস্টিক ফ্লাইটের ক্ষেত্রে আমি জানি আমাকে অলমোস্ট 2 ঘন্টা আগে যেতে হবে। যখন আমি এয়ারপোর্টে আসছিলাম তখন আমার কাছে মেসেজ এসছে যে আমার ফ্লাইট আধ ঘন্টা লেট। অ্যান্ড এখানে আসার পর আমার কাছে একটা সেকেন্ড মেসেজ আসে যে আমার ফ্লাইট আরও আধ ঘন্টা লেট। মানে অলমোস্ট আমার ফ্লাইট 1 ঘন্টা 10 মিনিট লেট ছিল। 9:30 কি 9:45 নাগাদ আমি মাকে টাটা বাই বাই বলে এয়ারপোর্টের ভেতরে ঢুকে যাই, কারণ আমি শুনেছি অনেক সিকিউরিটি চেকিং এর ব্যাপার থাকে, টাইম লাগতে পারে। এয়ারপোর্টে এর আগে আমি অনেকবার এসেছি, বাট বাইরে থেকে ফিরে চলে গেছি। ফার্স্ট টাইম ভেতরে এন্ট্রি করলাম। আমার লাগেজ জমা দেওয়া হয়ে গেছে, বোর্ডিং পাস নিয়ে নিয়েছি, আর আমি উড়ান যাত্রী ক্যাফে এখানে দাঁড়িয়ে রয়েছি জলের বোতল কেনার জন্য। এই দোকানটা না নতুন করেছে, এখানে কিন্তু 10 টাকা জলের বোতল পাওয়া যাচ্ছিল। 10 টাকায় দুটো জলের বোতল কিনে 20 টাকার একটা সিঙ্গারা খেয়ে, যেটা খেতে অত্যন্ত বাজে ছিল। আমি এখন এখানে ওয়েট করছি আমার ফ্লাইটের জন্য। আমার মতো আরো কয়েক হাজার যাত্রী এখানে ওয়েট করছে তাদের ফ্লাইটের জন্য। আর এখান থেকে রানওয়েটা দেখা যাচ্ছিল, এখানে ইন্ডিগোর ফ্লাইট দাঁড়িয়ে আছে। আমি কিন্তু বুক করেছিলাম স্পাইস জেটের ফ্লাইট, কারণ ইন্ডিগোর ফ্লাইটের টাইমিংগুলো আমার ঠিক ম্যাচ হচ্ছিল না। তো আমাকে বাধ্য হয়ে স্পাইস জেটের ফ্লাইট বুক করতে হয়েছিল। এবং বুক করার পর যা রিভিউ আমি দেখলাম, আমি ভীষণ ভয়ে রয়েছি যে আমার এক্সপিরিয়েন্সটা কেমন হবে। এমনিতে তো ফ্লাইট 1 ঘন্টা 10 মিনিট লেট, এখানেই আমার স্পাইস জেটের ওপর মন ভেঙে গেছে। আর আমি শুনলাম স্পাইস জেটের ফ্লাইট নাকি এরকমই লেট করে, বাট ইন্ডিগোর ফ্লাইট বেশ পাঞ্চুয়াল। আমি এখন এগিয়ে চলেছি আমার গেট নাম্বারের দিকে। আমার গেট নাম্বার ছিল 103। আমি এখানে এসকেলেটর দিয়ে নিচে নেমে যাচ্ছি। কিছুক্ষণ পরেই বোর্ডিং শুরু হবে। তো আমি তার আগে একটু ফ্রেশ হয়ে নিতে চাই, কারণ অনেকক্ষণই আমি এয়ারপোর্টে এসে ওয়েট করছি। ফাইনালি দ্য ওয়েটিং টাইম ইজ ওভার। চলে এসেছে আমার ফ্লাইট, এখন আমি ফ্লাইটে উঠবো। তো এখানে এয়ার বাসে করে আমাদেরকে ফ্লাইট অব্দি নিয়ে আসা হয়েছে, কারণ ফ্লাইটটা এয়ারপোর্টের গেট থেকে রানওয়েতে অনেকটা দূরে দাঁড়িয়েছিল। আর চারপাশে আমি যেদিকে চোখ ঘোরাছিলাম আমি ইন্ডিগোর ফ্লাইটে দেখতে পাচ্ছিলাম। তো আমি বসে পড়েছি, আমার অলরেডি সিট বুক করা ছিল, একটা উইন্ডো সিট। তো সেটাতেই আমি একদম দেখে দেখে বসে পড়েছি। এখানে এয়ার হোস্টেস কিছু বোঝাচ্ছিলেন আমাদেরকে এমার্জেন্সি সিচুয়েশনে কি করতে হবে। তো আদার দেন বাইরেতে আমি দেখছিলাম কিভাবে ফ্লাইটগুলো ল্যান্ড করছে, কিভাবে ফ্লাইটগুলো টেক অফ করছে, কারণ ফ্লাইট টেক অফ করতে এখনো প্রায় 15-20 মিনিট বাকি। তো সেজন্য আমি উইন্ডো সিটে বসে বাইরের দৃশ্যের মজা নিচ্ছিলাম। এবার বলি স্পাইস জেটের এক্সপিরিয়েন্সের কথা। তো এক্সপিরিয়েন্স ওয়াজ প্রিটি গুড। সিট ওয়াজ ওকে ইশ। পা রাখার যে লেগ রুমটা ছিল সেটা ঠিকঠাক ছিল, খুব বেশি জায়গা না থাকলেও ইট ওয়াজ ওকে। বাট স্পাইস জেটকে এটাই বলবো, একটু পাঞ্চুয়াল হলে যাত্রীদের জন্য ভীষণই ভালো হয়। নাও ইটস টাইম টু টেক অফ। আমার ফার্স্ট ফ্লাইট জার্নি শুরু হচ্ছে। ফোন ফ্লাইট মোডে চলে গেছে, জাস্ট ক্যামেরাটা অন ছিল যাতে আমি মোমেন্টটা ক্যাপচার করতে পারি। তো ধীরে ধীরে ফ্লাইট রানওয়ে দিয়ে এগিয়ে চলেছে। তো কলকাতার মাটি ছেড়ে আমাদের ফ্লাইট উড়ে চললো অন্য একটা শহরের উদ্দেশ্যে। দূর থেকে এখনো কলকাতা শহরটাকে দেখা যাচ্ছে, এখনো টেক অফটা কমপ্লিট হয়নি। দেখে বুঝতে পারছো যে প্লেনটা উপরের দিকেই মুখ করে রয়েছে, মানে টেক অফটা এখনো কমপ্লিট হয়নি। তো বেসিক্যালি আমি ব্যাঙ্গালোর যাচ্ছি আমার কিছু কাজের জন্য, অ্যান্ড দ্য মেন রিজন ইজ টু মিট হিম। যে মানুষটা আমার লাইফের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একজন মানুষ, তো তার সাথেই হচ্ছে মেন দেখা করতে যাওয়া, যার জন্য কলকাতা থেকে ব্যাঙ্গালোর আমি ছুটে যাচ্ছি। এবং বাকি টুকটাক কাজকর্ম তো আছেই। অ্যান্ড দ্য সেকেন্ড মেন রিজন ইজ আই রিয়েলি নিড আ ব্রেক। আমি আমার ডেইলি লাইফের থেকে একটু ব্রেক চাই। অনেক দিন হয়েছে কোথাও ঘুরতে যাই না। আমি একটা সোলো ট্রিপ বা একা একা কোথাও ঘুরতে যেতে চেয়েছিলাম, যেখানে গিয়ে আমি নিজের সাথে সময় কাটাতে পারবো। তো তাই ভাবলাম ওয়াই নট। তো সেখানে তার সাথেও দেখা হবে, নিজের সাথেও সময় কাটানো হবে। সো দ্যাটস দ্য মেন রিজন। তো অলমোস্ট 2 ঘন্টা কমপ্লিট, 2.5 ঘন্টার মতো সময় লাগে কলকাতা টু ব্যাঙ্গালোর যেতে। আর দূর থেকে ব্যাঙ্গালোর সিটিটাকে দেখা যাচ্ছে। যেহেতু আমি প্রথম
প্রথমবার এত দূরে একা একা যাচ্ছি, তাও আবার ফ্লাইটে, ফার্স্ট টাইম। তো আই ওয়াজ লিটল ওয়ারিড কি আমি একা একা সবটা সামলাতে পারবো কিনা, বাট আলটিমেটলি দেখলাম ইট ওয়াজ সো ইজি। আমার মনে হয়েছে ট্রেন বাস সবকিছুর থেকে ইজি হচ্ছে ফ্লাইটে কোথাও জার্নি করা। এয়ারপোর্টের সব রকম ইনস্ট্রাকশন বোর্ড দেওয়াই থাকে, যেটা পড়ে পড়ে খুব ইজিলি সবকিছু কমপ্লিট, সব প্রসিডিওর্স কমপ্লিট করা যাবে। এছাড়া প্রচুর গ্রাউন্ড স্টাফরা থাকেন যারা ভীষণই হেল্পফুল। আমার তো ভীষণই ইজি মনে হয়েছে জার্নিটা। এনিওয়েজ ইটস টাইম ফর ল্যান্ডিং। তো ব্যাঙ্গালোরের মাটি ছুলো আমাদের ফ্লাইট, অ্যান্ড দূর থেকে ক্যাম্পেনগৌড়া এয়ারপোর্টটা দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা ল্যান্ড করলাম। এই হচ্ছে আমাদের আকাশযান, যে আমাদের কলকাতা থেকে ব্যাঙ্গালোর পৌঁছে দিল 2.5 ঘন্টার মধ্যে। আর এখানে এয়ারবাস দাঁড়িয়ে আছে। তো এয়ারবাসে করে এখন আমরা গেটের সামনে যাব, এয়ারপোর্ট গেটের সামনে। তো ক্যাম্পেনগৌড়া এয়ারপোর্টটা নাকি ভীষণই সুন্দর আমি শুনেছি। এবার মেন ইস্যু হচ্ছে লাগেজ নেওয়ার ব্যাপারটা। তো সবাই যেদিকে এগিয়ে যাচ্ছে আমিও সেদিকে এগিয়ে যাচ্ছি। এখানে যদিও ইনস্ট্রাকশন লেখাই ছিল, কোথায় গিয়ে লাগেজটা পাই দেখা যাক। তো এখানে অলরেডি লেখা রয়েছে, সেগুলো পড়ে পড়েই আমি ইনস্ট্রাকশন ফলো করে করেই এগিয়ে চলেছি। ব্যাগেজ সার্ভিস লেখা রয়েছে। তো এখানে ওয়েট করছি আমি আমার লাগেজের জন্য। অনেকক্ষণ ধরেই ওয়েট করছি, সবার লাগেজ আসছে, আমার লাগেজটা কেন আসছে না বুঝতে পারছি না। বেশ অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি লাস্ট ব্যাগটা ছিল আমার, একদম লাস্ট ব্যাগটা। আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে আমার লাগেজটা কোথায় গেল। তো দিস ইজ ক্যাম্পেনগৌড়া এয়ারপোর্ট, অনেকটাই বড় এয়ারপোর্ট দেখতে পাচ্ছি। আর এখন আমি যাচ্ছি ক্যাব খুঁজতে। ফাইনালি ক্যাব বুক করতে পেরেছি, ক্যাবে উঠে পড়েছি। আর এয়ারপোর্টের বাইরেটা ভীষণই সুন্দর। এখানে প্রচুর গাছ রয়েছে দেখতে পাচ্ছি, গাছগাছালিতে ভর্তি আশেপাশটা, যার জন্য না খুব সুন্দর একটা হালকা হাওয়া দিচ্ছে। এমনিও তো সাউথ ইন্ডিয়া গাছপালা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভীষণই ফেমাস। এছাড়াও তার সাথে রয়েছে অর্গানিক জিনিসপত্র। তো আমার যে হোটেলটা বুক করা রয়েছে সেটা এয়ারপোর্ট থেকে অলমোস্ট 14 কিলোমিটার দূরে। তো যেতে তো 1.5-2 ঘন্টা সময় লাগবে। আর যাওয়ার পথে মন্দিরটা চোখে পড়লো, কোন ঠাকুরের মন্দির ঠিক বুঝতে পারছি না। এখানে আসার আগে এখানকার ট্রাফিক জ্যামের ব্যাপারে শুনেছিলাম, আজকে দেখেও নিলাম। আর যাওয়ার সময় না আমার শরীরটা গাড়ির মধ্যে একটু খারাপ করছিল। তো একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে আমি ভমিটিংও করেছি, কারণ সকাল থেকে ঠিকঠাক কিছু খাওয়া হয়নি। তো ফাইনালি হোটেলে চেক ইন করার পর আমি একটু রেস্ট নিয়েছিলাম। ঘড়িতে এখন 10টা থেকে 10:30 মতো বাজে। রাত্রিবেলা সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, হালকা ফুলকা কি খাওয়া যায় দেখছি। হোটেল রুমটা আমি আজকে তোমাদের দেখাতে পারলাম না, বাট ডেফিনেটলি কালকে তোমাদের সাথে হোটেলের রুমটা শেয়ার করব, আর তার প্রাইসটাও শেয়ার করব, আর আমি কোন এরিয়াতে আছি সেটাও তোমাদের দেখাবো। এখন এই শহরটাই আমার কয়েকদিনের ঠিকানা। যতটুকু নিজে ঘুরতে পারবো, যতটুকু আমি শেয়ার করতে পারবো তোমাদের সাথে ডেফিনেটলি করব। সো রাতে আমি ডিনারের জন্য অর্ডার করেছিলাম ভাড়া পাও, কারণ আমি ভীষণ লাইট কিছু খেতে চাইছিলাম। তো ভাড়া পাও রয়েছে এখানে, আর তার সাথে আমার একটা মুভিও চলছে টিভিতে। তো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর মাঝে মাঝে তোমরাও এরকম সোলো ট্রিপে একা বেরিয়ে পড়ো, আশা করি ভালো লাগবে। তো নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।